খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 12 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। আগে তো কখনো দেখিনি, বিধায়ক অগ্নিমিত্র এলাকায় যেতে মিষ্টিমুখ করালেন স্থানীয়রা। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের পরেও অসতর্ক কেন? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রশ্ন তুললেন অভিষেক। অমিত শাহ পদত্যাগের দাবি তৃণমূলের। দেশে যুদ্ধ পরিস্থিতি অথচ প্রধানমন্ত্রী বিদেশে, মোদির ভুটান যাত্রা নিয়ে তোপ বিরোধীদের। দিল্লির নিরাপত্তায় গাফিলতি, আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবি অভিষেকের। বিস্ফোরণে রক্তাক্ত দিল্লি, এরা ব্যবহার করতে পারে কলকাতাকে, শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ। হাতে ঝাঁটা ও বিজেপির পতাকা, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য শয়ে শয়ে মহিলা নামলেন পথে। তৃণমূলের সংবিধানের কোন ধারায় আমি সাসপেন্ড হয়েছি? বাড়ি ফিরে মমতাকে চিঠি পার্থের প্রতিলিপি অভিষেক সুব্রতকেও। বিহার নির্বাচনে কোনো ছাপই ফেলতে পারবে না প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। এসআইআরকে ঢাল করে ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন মমতা, মুখ্যমন্ত্রীর প্ল্যানিংয়ে জল ঢেলে দিলেন শ্রমিক। কোর্টের কেস মিটে গেছে, তবু 14,000 নিয়োগ আটকে কেন? স্বাস্থ্য সচিবকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ইস্তফা দিতে বলেছিল দল, উল্টে ভাইস চেয়ারম্যানকেই সরালেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো সহ্য হচ্ছে না মমতার, মুখ্যমন্ত্রীর অস্থিরতা আরও বাড়িয়ে দিলেন শুভেন্দু। সব রাজ্যের পরিস্থিতি এক নয়, বুঝতে হবে। এসআইআর নিয়ে কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। ছাগল চড়াতে গিয়ে বাঁকুড়ায় গণধর্ষণের শিকার নাবালিকা, পুলিশের জালে 3। ক্ষমতায় ফিরছে নীতীশের বিজেপির জোট। কে কত আসন পাবে দেখুন চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোল রিপোর্ট। বিএলএ নিয়োগের নিয়মে বড় বদল কমিশনের, বিজেপির ইশারাতেই সিদ্ধান্ত তোপ তৃণমূলের। এসআইআর এর জন্য বাড়ি ফেরার কথা ছিল অসমে, ট্রেনের ধাক্কায় মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। বেহালার মানুষের কাছে বিচার চাইব, শীঘ্রই কাজে ফিরবেন জানালেন পার্থ। 14 বছরে রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব, স্বাস্থ্য ভবনে 110টি মোবাইল মেডিকেল ইউনিট উদ্বোধন মমতার। একেবারে লজিক্যাল, অভিজিতের অবাঙালি বিজেপি নেতা মন্তব্যের সমর্থনে শুভেন্দু। বসিরহাটের বাসিন্দার এনুমারেশন ফর্ম গেল রানাঘাটে, কমিশনের ভুলে মাথায় হাত 55 মহিলার। আমাদেরও 3 স্পিনার আছে, ইডেনে গম্ভীরের, টার্নার আবদারের পাল্টা হুঁশিয়ারি দক্ষিণ আফ্রিকার। ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না, ভুটান থেকে গর্জে উঠলেন মোদি। ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে হাসপাতালে জটলা, জনসুনামি সামাল দিতে জোরদার নিরাপত্তা প্রশাসনের। দিদি ছেড়ে দিয়ে গেলেও হোস্টেলে না ঢুকে পালিয়েছিল খড়গপুরের নাবালক, শিয়ালদহ থেকে উদ্ধার। অপরাধীরা যেখানেই থাকুক খুঁজে বের করতে হবে, দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা অমিত শাহের। আগুন ছুঁয়ে ঘরে ঢুকলেন পার্থ চট্টোপাধ্যায়, ভিড়ে ঠিক ঠিক করছিল বাড়ির চারপাশ। আজ থেকে আমি মুক্ত, 9 বছরের সংসার ভেঙে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে বললেন বীরভূমের যুবক। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। দিল্লিতে বিস্ফোরণ কাণ্ড, এবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এই ঘটনায় প্রাথমিকভাবে যে ত্রুটি ধরা পড়ছে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন অভিষেক। নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। প্রয়োজনে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। এর আগে পেহেলগাঁও হত্যাকাণ্ডের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেই দায়ী করেছিলেন অভিষেক। কেন ভারত এখনও প্রিয়কে দখল করে নিচ্ছে না সে প্রশ্ন তুলেছিলেন। পেহেলগাঁও হত্যাকাণ্ডের 3 মাস পর একটি পোস্ট করে দেশের নিরাপত্তা এবং কূটনৈতিক বিষয় নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিলেন অভিষেক। এবারের ঘটনার আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। সকালে ফরিদাবাদ থেকে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পরেও কেন দিল্লির গুরুত্বপূর্ণ স্থানে এত ঢিলে ঢালা নিরাপত্তা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাংবাদিক বৈঠক করে মন্ত্রী শশী পাজা বলেন, কেনই বা আমাদের অভ্যন্তরীণ সুরক্ষার এইভাবে পতন ঘটছে? দেশের সুরক্ষা কেন প্রশ্নের মুখে? এর জবাব কে দেবে?
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, আর প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছেন ভুটান। তার প্রশ্ন, দেশ আস্থা আশ্বাস পাবে কোথা থেকে? যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই। যদিও এ বিষয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? কোথাও জঙ্গি হামলা হলে তদন্ত, উগ্রপন্থীদের গ্রেফতার করা, যথাযথ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাই প্রশাসনের কাজ। পেহেলগাঁও হত্যার পর অপারেশন সিঁদুর হয়েছে, নিশ্চিন্তে থাকুন। এনআইএ, দিল্লি পুলিশের স্পেশাল সেল যৌথ তদন্ত চলছে। উল্লেখ্য, এই ঘটনার পরে ভুটান থেকে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, কাউকেই রেয়াত করা হবে না। তিনি বলেন, আমি প্রতি মুহূর্তে ঘটনার আপডেট নিচ্ছি। তদন্তকারীরা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মাথাদের ঠিক খুঁজে বের করবে। পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত তারাও যথাযথ শাস্তি পাবে। আগে এলাকায় দেখা যায়নি, তাদের জন্য কিছু করেননি বিধায়ক, এমনই অভিযোগ আসানসোলের ডামরা এলাকার বাসিন্দাদের। এলাকায় যেতে অগ্নিমিত্রা পলকে দেখে মিষ্টি দিয়ে প্রশ্নবান বাসিন্দাদের। সোমবারের ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি নিয়ে গতকাল আসানসোলের ডামরা এলাকায় যান বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি পৌঁছতেই স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরে মিষ্টির প্যাকেট হাতে তাকে প্রশ্ন ছুড়ে দেন, এই ওয়ার্ডে কি করেছেন? অনেকে আবার জানতে চান, বিধায়কের কার্যালয়টি কোথায়, বিধায়কের ফোন নম্বর কত? স্থানীয় একাংশ আবার অগ্নিমিত্রাকে মিষ্টি অফার করে বলেন, দিদি, আগে কখনো আপনাকে দেখিনি, আপনার অফিস কোথায়? ভোট সামনে তাই এসেছেন নাকি? একের পর এক প্রশ্নে কিছুটা অস্বস্তিতেই পড়েন বিধায়ক, তবে শান্তভাবে উত্তর দেন, আমার দলের কার্যকর্তারা সারাক্ষণ এলাকায় থাকেন, আমিও বহুবার এসেছি, আমার অফিস কোথায় তা সবাই জানে। এরপর তিনি এলাকা ছেড়ে চলে যান। অগ্নিমিত্রার অবশ্য দাবি, তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যারা, তারা সক্রিয় তৃণমূল কর্মী। পতাকার আড়ালে রেখে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই এই কাজ করেছেন। পাল্টা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, শুধু অগ্নিমিত্রা পল নন, কুলটির বিধায়ক অজয় পোদ্দারকেও এলাকার মানুষ খুঁজেই পান না, তাই আজও মানুষ মিষ্টি খাইয়ে তাদের মিষ্টি কথা শোনাতে চাইছে। জবাবে আবার অগ্নিমিত্রা বলেন, সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন, সারা বছর এলাকায় দেখা যায় আমাকে, আমার ফোন নম্বর সবাই জানে, আমার কার্যালয়ে পুলিশ কমিশনার অফিসের পাশে ইভলিং লজে। যারা আমাকে হেনস্থার চেষ্টা করেছে তারা সবাই ওই এলাকার তৃণমূল নেতা। বিতর্ক উস্কে অগ্নিমিত্রা পাল্টা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়দেরকেই দেখা যায় না বলে অভিযোগ করে। তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী বলেন, এই ওয়ার্ডে উনি কোনোদিনই আসেননি, কোনো কাজ করেনি, তাই সাধারণ মানুষ ওনাকে প্রশ্ন করেছেন কিন্তু দুর্ব্যবহার করেননি। উত্তর দিতে না পেরে উনি পালিয়ে যান। উনি সবকিছুর মধ্যেই তৃণমূলের ভূত দেখছেন। জোড়া গাড়িতে বিস্ফোরণ, মৃত্যু একাধিক নিরীহ মানুষের। দিল্লির লালকেল্লার ঘটনায় কাউকে যে রেয়াত করা হবে না সেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই একই কথা বললেন। এই ঘটনার সঙ্গে যে যে জড়িত রয়েছে প্রত্যেককে বের করতে হবে খুঁজে খুঁজে। মঙ্গলবার 11ই নভেম্বর ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অমিত শাহ। সেখান থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দিল্লি বিস্ফোরণের প্রতিটি কালপ্রিটকে খুঁজে বের করতে হবে। জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যেখানেই লুকিয়ে থাকুক খুঁজে বের করে চূড়ান্ত শাস্তি দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও সর্বশক্তি প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এই ঘটনার পর গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে সরব হয়ে স্বরাষ্ট্র মন্ত্রককেই দুষেছে বিরোধী দলগুলি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহের ইস্তফার দাবি তুলেছেন। প্রয়োজনে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও করেছেন তিনি। তবে ঘটনার পরে সাংবাদিক বৈঠকে বসেন অমিত শাহ। প্রথমে হাসপাতালে যান আহতদের সঙ্গে দেখা করার জন্য। পরে বৈঠক করে এনআইএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভুটান থেকে প্রধানমন্ত্রী বলেন, আমি প্রতি মুহূর্তে ঘটনার আপডেট নিচ্ছি। তদন্তকারীরা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মাথাদের ঠিক খুঁজে বের করবে। পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত তারাও যথাযথ শাস্তি পাবে। প্রসঙ্গত, সোমবার দিল্লির লালকেল্লা মেট্রো গেটের সামনে জোড়া গাড়িতে বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের দোকান কেঁপে ওঠে। মৃত্যু হয় একাধিকের, হাত কেটে পড়ে যায়, ছিন্ন ভিন্ন দেহাংশ ছড়িয়ে পড়ে লালকেল্লা চত্বরে। বিহারে হৈ হৈ করে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ফের পরাস্ত তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন। এক্সিট পোলে বিহারে এনডিএর জয় জয়কার। 2015-2020 সালের ফলাফলে মিল ছিল, কিন্তু এই এক্সিট পোলকে কি সঠিক বলে ধরে নেওয়া যায়? সবটাই তো বলা অনুমানের ভিত্তিতে।
অন্তত অতীত রেকর্ড বলছে বিহারের ক্ষেত্রে অনেকাংশেই ব্যর্থ হয় বুথ ফেরত সমীক্ষা। আসলে এক্সিট পোল মোটে নির্বাচনের সঠিক ফলাফল নয়, এটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা অনুমান মাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে এক্সিট পোলে ঠিক উল্টো ফলাফল হয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের ফলাফল হুবহু মিলে গিয়েছে। বিহারের ক্ষেত্রে যেমন শেষ দুটি এক্সিট পোলের ফলাফল একেবারেই মেলেনি। 2020 সালে মোট 11টি সংস্থার এক্সিট পোলে ইঙ্গিত দিয়েছিল বিহারে পালাবদল হতে চলেছে। পোল অফ পোলসে ইঙ্গিত ছিল তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জিততে চলেছে 125 আসনে, আর নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 108 আসন। কিন্তু ফলাফল দেখা গেল সম্পূর্ণ উল্টো। 2020 সালে শেষমেশ এনডিএর দখলেই যায় 125 আসন, আর মহাজোট আটকে যায় 110 আসনে। আবার 2015 সাল এক্সিট পোল অনেকাংশেই ব্যর্থ হয়। সেবার অধিকাংশ এক্সিট পোলের ইঙ্গিত ছিল নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের জোট ক্ষমতায় এলেও টান টান লড়াই হবে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বেশ ভালো রকম লড়াই করবে। সেবার লালু নীতিশের মহাগঠবন্ধন গড়ে 123 আসন পেতে পারে বলে আন্দাজ করে বুথ ফেরত সমীক্ষাগুলি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর 114টি আসন পাওয়ার ইঙ্গিত ছিল, কিন্তু ফলাফলে দেখা যায় এক পেশে ভাবে জিতে গিয়েছে লালু নীতিশ জোট। তারা পেয়েছে 178 আসন, আর এনডিএ আটকে গিয়েছে মাত্র 58 আসনে। অর্থাৎ 2020 এবং 2025 দুই ক্ষেত্রেই কার্যত পুরোপুরি ব্যর্থ হয়েছে বুথ ফেরত সমীক্ষা সংস্থাগুলি। আবার সদ্য 2024 লোকসভা নির্বাচনেও সেই ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের ফলাফল হুবহু মিলে গিয়েছে। এবার বিহারে কি হয় সেটাই এখন দেখার। রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নতিতে ফের বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে উদ্বোধন হয়ে গেল 110টি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র বা মোবাইল ইউনিটের। এক একটি মোবাইল ইউনিটের দাম 40 লক্ষ টাকা। এতেই করা সম্ভব 35 রকমের পরীক্ষা। ইউএসজি, প্রসূতি মহিলা এবং তার বাচ্চার পরীক্ষা থেকে শুরু করে এলএফটির মতো পরীক্ষা, চোখের পরীক্ষা, ইএনটির পরীক্ষাও এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সেই করা সম্ভব। পাওয়া যাবে আরও নানাবিধ চিকিৎসা পরিষেবা। মূলত গ্রামীণ এলাকাগুলির চিকিৎসা পরিষেবার উন্নতি, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রেই কাজ করবে এই মোবাইল ইউনিটগুলি। যে সমস্ত এলাকায় সর্বাধিক প্রয়োজন রয়েছে সেই সব জায়গাতেই পাঠানো হবে বলে আপাতভাবে স্থির হয়েছে। ঘুরে ঘুরে দেবে চিকিৎসা পরিষেবা। রোগীর অবস্থা, তার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই দেওয়া হবে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা। কোনো এলাকায় ঘুরতে ঘুরতে রোগীকে যদি অন্যত্র পাঠানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে রেফারও করা যাবে এই মোবাইল ইউনিটগুলি থেকেই। প্রয়োজন অনুসারে আলাদা করে অ্যাম্বুলেন্স ডাকা যাবে এই মোবাইল ইউনিটগুলি থেকে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। এদিন উদ্বোধন হলেও এই ভ্রাম্যমাণ ইউনিটগুলির ভাবনা যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, তাও এদিন স্পষ্টভাবেই জানান মুখ্য সচিব। পুরো উদ্যোগের বাস্তবায়নে মুখ্যমন্ত্রীর ভূমিকা ঠিক কতটা, তাও এদিন তুলে ধরেন মুখ্য সচিব মনোজ পন্ত। তিনি বলেন, এই ভ্রাম্যমাণ ইউনিট যখন তৈরির ভাবনা হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন যাতে মানুষের কাছে ইউনিটগুলি পৌঁছতে পারে। দল তাকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বলেছে। 15ই নভেম্বর অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই নির্দেশ এখনও মানেননি, উল্টে ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে পদ থেকে সরিয়ে দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। মঙ্গলবার দুপুরে অপসারণের চিঠি পেয়ে গোপালের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হলেন জ্যোৎস্না আঢ্য। অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর স্ত্রী। বনগাঁ শহরের রাজনীতিতে শঙ্কর বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত। এমন পরিস্থিতি পুরসভা নির্বাচনের পর 2022 সালে গোপাল বনগাঁ পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান শঙ্করের স্ত্রী জ্যোৎস্না। তবে পুরসভা পরিচালনার ক্ষেত্রেও বরাবর চেয়ারম্যানের বিপরীত অবস্থানেই থেকেছেন জ্যোৎস্না। এরই মধ্যে দলের তরফে চেয়ারম্যান পদ থেকে গোপালকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। তা না করে উল্টে এদিন তিনি ভাইস চেয়ারম্যানের পদ থেকে জ্যোৎস্না আঢ্যকে সরিয়ে দেন। যে চিঠি জ্যোৎস্না পেয়েছেন তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুর আইন 1993 21C ধারায় প্রদত্ত ক্ষমতা অনুসারে কাজে অসন্তুষ্টি এবং দীর্ঘদিন ধরে পুরসভার রাজস্ব আয় বৃদ্ধিতে জ্যোৎস্না আঢ্য কর্তব্যে গাফিলতির কারণে চিঠি পাওয়ার পরপরই ভাইস চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হচ্ছে। এ নিয়ে জ্যোৎস্না আঢ্য বলেন, গোপাল শেঠ আগেও আমার বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে। দলের নির্দেশে বরাবর চুপ ছিলাম। এখন দল ওনাকে সরে যেতে বলেছে, কিন্তু পদত্যাগ না করে ফের আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। আসলে মাঝে ওনাকে যে 7 দিন সময় দেওয়া হয়েছে, এই সময়টা বেছে নিয়েছে এগুলি করার জন্য। যদিও এ নিয়ে কিছু বলতে নারাজ গোপাল শেঠ।
জেল মুক্তির পর বাড়ি ফিরেই অনুগামীদের সঙ্গে দেখা করলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, শীঘ্রই কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কয়েকদিনের মধ্যেই নাকি বেহালা পশ্চিম অর্থাৎ নিজের এলাকায় যাবেন বলেও জানিয়েছেন তিনি। তার কথায়, বেহালার মানুষের কাছে বিচার চাইব। যদিও কবে বেহালা যাবেন তা এখনও জানা যায়নি। 2022 সালের জুলাই থেকে 2025-এর নভেম্বর, প্রায় 3.5 বছর পর মঙ্গলবার মুক্তির স্বাদ পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারের ঘুপচি ঘর, পুলিশ হাতকড়া পর্ব পেরিয়ে অবশেষে ফের স্বাভাবিক জীবনের পথে তিনি। আর সেই মুহূর্তে বাদ মানল না আবেগ। হুইলচেয়ারে হাসপাতাল থেকে বেরিয়ে কোনো ক্রমে গাড়িতে উঠতেই শুনতে পেলেন অনুগামীদের স্লোগান, পার্থদা জিন্দাবাদ, বেহালা পশ্চিমে পার্থদাকে চাই। হাসপাতাল থেকে বেরোনোর সময় গাড়ির দুপাশে অনুগামীদের উন্মাদনা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না তৃণমূলের বহিষ্কৃত দুর্দণ্ড প্রতাপ নেতা। বাড়ি ফিরে আত্মীয়দের দেখেও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রথমেই চলে যান ঠাকুর ঘরে। প্রণাম সেরে ভিড় করা অনুগামীদের সঙ্গে কথা বলেন পার্থ। সময় কাটান প্রিয় পোষ্যের সঙ্গে। জানা গেছে, পার্থকে ফের পুরনো মেজাজে দেখতে চান অনুগামীরা। তাদের সঙ্গে কথা বলে পার্থ জানান তিনি শীঘ্রই কাজে ফিরবেন, যাবেন নিজের বিধানসভা এলাকায়ও। বললেন, আমি বেহালা পশ্চিম মানুষের কাছে দায়বদ্ধ। পরপর 5 বার আমাকে তারা জয়যুক্ত করেছেন। বেহালার মানুষের কাছে বিচার চাইব। প্রসঙ্গত, তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে লড়াই করেছেন, তবে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল, বহিষ্কারও করা হয়েছে। বাড়িতে ছিল না কেউ, তখনই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে এক যুবককে সোমবার রাতে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 7 তারিখে নির্যাতিতা মহিলার বাবা মা বাইরে ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ওই যুবক তার বাড়িতে ঢোকে, এরপর মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই মহিলা চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিদেশে পালাতে চেয়েছিলেন, তবে তার আগেই মোবাইলের সূত্র ধরে দমদম এয়ারপোর্ট লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর জেলার দায়রা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগকারিনীর গোপন জবানবন্দির জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত ওই যুবক কর্মসূত্রে দীর্ঘদিন বিদেশে ছিলেন। তারপর সম্প্রতি বাড়ি ফিরেছিলেন তিনি। আর বাড়ি ফিরতে চাপড়া থানা এলাকার এই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা বলেন, আমার বাড়িতে আসে, তারপর আমায় মেরে ফেলে দেওয়ার ভয় দেখায়, তারপর আমাকে ধর্ষণ করে। এই সব কথা আমি পরিবারকে বলি, তারপর বাড়ির লোক কেস করে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।